আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। এই গানটা আমরা সবাই জানি, প্রায় সকলেই জানি, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা তা জানতেন না যে একদিন তার জীবনও এই গানটার সাথে ওতপ্রোতভাবে মিলে যাবে। তাহলে আসুন শুনে নিই অন্তিম পর্বটি। নমস্কার, শুরু করছি আজকের পর্বটি। মতিঝিলের ফটকের সামনে আর পাহারা দেবার লোক কেউ নেই। যারা ছিল তারা আগেই পালিয়েছে। এক এক করে সব বেগম সাহেবাদের খিড়কির ঘাটে গিয়ে তুলে দিয়েছে বজরায়। গুনে গুনে তুলেছে সবাইকে, কেউ যাতে বাদ না যায়। যারা নবাব মির্জা মোহাম্মদের আপনজন, তাদের কাউকেই আর রাখা হবে না মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের মসনদ মির্জাফর আলী সাহেবের জন্য নিষ্কণ্টক করে রাখতে হবে। মিরন নিজে দাঁড়িয়ে থেকে তার জ্বর তুলে ফেলছে। মেহেদীনেসার পাশেই দাঁড়িয়েছিল, তীক্ষ্ণ দৃষ্টি তার চারিদিকে। রেজা আলী সাহেবও দাঁড়িয়ে দেখছে, এক এক করে গুনে গুনে তাদের বজরায় তুলছে। নানি বেগম, ঘসেটি বেগম, আমিনা বেগম, ময়মানা বেগম, লুৎফুন্নিসা বেগম। হঠাৎই মেহেদীনেসারের খেয়াল হলো, নবাবের মেয়েটা কোথায় গেল। মিরন বলে, থাক থাক, সেটা তো বাচ্চা, তাকে জাহাঙ্গীরাবাদে পাঠিয়ে ফায়দা নেই। তারপর সকলের শেষে আরেক জোড়া আড়ষ্ট পা দেখা গেল। মিরন ভালো করে লক্ষ্য করে দেখলে, ফিরিঙ্গি বাচ্চা ক্লাইভের এত নেক নজর যার উপর, সেই মরিয়ম বেগম সাহেবা। শফিউল্লাহ সাহেবকে খুন করেছিল। এ মুর্শিদাবাদে থাকলে তো আবার আগুন জ্বালবে। মিরন হুকুম দিলে, জলদি কর, জলদি। বজরাগুলো তৈরিই হয়েছিল, তারা কাছি খুলে দিলে। দাঁড়ের ঘায়ে জলের স্রোত ছপাত ছপাত করে শব্দ হলো। বদর বদর। মিরন মাঝিকে ডেকে বলে দিলে, ভগবানগুলোর দিকে ধীরে ধীরে নাও বেয়ে চলো, আমি পেছনে পেছনে যাচ্ছি। ওই দিক থেকে জলুসের ভিড়ের শব্দ কানে এলো। মির্দাউদ আর মীর কাসিম সাহেব নবাব মির্জা মোহাম্মদকে ধরে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে। আর দেরি করা চলবে না। যে বেগমরা মতিঝিলে পড়ে রইল, তাদের সকলকে নজরানা দিতে হবে ক্লাইভ সাহেবকে। তখন তারা ক্লাইভ সাহেবের সম্পত্তি। ফটকের কাছে আসতেই সোজাসুজি মেজর কিলপাট্রিক সাহেবের সঙ্গে দেখা। কি সাহেব, কি খবর? মেজর কিলপাট্রিক ব্যাপারটা বুঝিয়ে বললে, এরই নাম হিরণ্যনারায়ণ রায়, হাতিয়ারগড়ের জমিদার। কর্নেল হুকুম দিয়েছে মরিয়ম বেগম সাহেবাকে এর হাতে তুলে দিতে হবে। দিদা রেজা আলী একবার চেয়ে দেখলে ছোট মশের দিকে, কিন্তু যেন চিনতেই পারলে না। ক্লাইভ সাহেবের হুকুম? ইয়েস। কিন্তু ক্লাইভ সাহেব বললে তো আমি শুনব না। মির্জাফর সাহেবের হুকুমনামা আছে। কিলপ্যাট্রিক বললে, মির্জাফরই তোমার কাছে পাঠালে? মিরন একটু মিয়ে গেল মির্জাফর আলী সাহেবের নাম শুনে। কিন্তু সব বেগমদের যে আজকে দরবারে ক্লাইভ সাহেবের সামনে হাজির করা হবে, তখন ক্লাইভ সাহেব বেগমদের যার হাতে খুশি দান খয়রাত করতে পারে। কিলপ্যাট্রিক বললে, না, তার আগে মরিয়ম বেগম সাহেবাকে এই জেন্টলম্যানের হাতে তুলে দিতে হবে। কর্নেলের অর্ডার। অর্ডার? তবে অর্ডারই তামিল করো তুমি। যদি পারো মরিয়ম বেগম সাহেবাকে খুঁজে বার করে নাও। খুঁজে বার করে নিতে পারলে আমার কোনো আপত্তি নেই। জলুসটা আরও এগিয়ে আসছে। আরও হাজার হাজার লোক জলুসের পেছন পেছন আসছে। ওই দিক থেকে শোরগোল আসছে মানুষের। মুর্শিদাবাদের মানুষের আজ এক স্মরণীয় দিন। মুর্শিদাবাদের হর্তাকর্তা বিধাতাকে আজ হাতকড়া বাঁধা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়ে আনা হচ্ছে। মতিঝিলের ভেতর তখন এক একটা বেগম সাহেবাকে পরীক্ষা করে দেখছে ছোটমশাই। মিরন সঙ্গে সঙ্গেই চলেছে। ঘরের পর ঘর, বেগমের পর বেগম। চেহেল সুতুনের কত দিনকার পোষা বেগম সব। কেউ কম বয়সী, কেউ মাঝ বয়সী, কেউ বা যৌবন পেরিয়ে বুড়ি হতে চলেছে। তবুও চোখে সুরমা দিয়েছে, হাতের আঙুলের নখে মেহেন্দি পাতার রং লাগিয়েছে। বাঁকা বাঁকা চাউনি, ওড়নির ফাঁকে ফাঁকে মুচকি হাসে। একে? এর নাম পেশমন বেগম।
আরে বব্বু বেগম, আরে গুলশান বেগম, এ তক্কি বেগম। একটার পর একটা বেগমকে মিরন দেখাচ্ছে আর ছোটমশাই বলছে, না এ তো নয়, এ তো ছোট বউরানী নয়। তার যে অন্যরকম চেহারা, সে যে আরও অনেক সুন্দরী, আরও অনেক ভালো দেখতে। মতিঝিলে যদি না থাকে তাহলে কোথায় গেল সে? কোথায় গেলে তাকে পাওয়া যাবে? ছোট বউরানীকে না পাওয়া গেলে বড় বউরানীর কাছে মুখ দেখাবো কি করে? কিলপেট্রিক সাহেব এতক্ষণ ধরে সব বেগমদের দেখছিল। এত বেগম, এত জেনানা থাকে নবাবের, আর কী সব রূপ! এত বেগম নিয়ে নবাবরা কি করে? কার সঙ্গে কখন বা রাত কাটায় নবাব? বছরে তো মাত্র ৩৬৫টি রাত, তার মধ্যে কজন রাত দেখতে পায় নবাবকে? আর কজনই বা শুতে পায় নবাবের সঙ্গে? মিরন বললে, আমার অনেক কাজ আছে সাহেব, আমি চলি, জুলুস এসে গেছে। আপনাকে সব বেগমদের দেখালাম, আর কোনো বেগম নেই। কিলপাট্রিকে তখনও যেন বিস্ময়ের ঘোর কাটেনি। বলে, আর ওরা কারা ওইদিকে? ওরা সব বাদী, বেগমদের সঙ্গে বাদীদেরও নজরানা দেব। কিলপাট্রিক বললে, এদের সকলকে নজরানা দেবে? সব কর্নেল পাবে? আর ওই বাদীরা? বেগম দিলে বেগমদের বাদীদের দিতে হবে না? নইলে বেগমদের তরিবোধ করবে কে? তারপর মিরনা দাঁড়ালো না, বলে, এইবার আপনার যা খুশি করুন সাহেব, আমার আর সময় নেই, আমি চলি, জুলুস এসে গেছে, আমার এখন অনেক কাজ। ডিহিদার, রেজা আলী, মেহেদি নেশার তারাও মিরন সাহেবের পেছন পেছন চলে গেল। ওদিকে মনসুর গদির মধ্যে তখন বাংলা মুলুকের ভাগ্যলিপি তৈরি হতে চলেছে। শুধু বাংলা মুলুকই কেন, সমস্ত হিন্দুস্থানের ভাগ্যলিপি। মুর্শিদাবাদের গঙ্গার ঘাটে যখন বজরাগুলো এসে লাগলো, তখনও মরালি নির্বাক নিশ্চল। তার খেয়ালই নেই কখন নৌকো এসে ঘাটে ভিড়েছে, কখন হাজার হাজার লোক তাদের নবাবকে দেখতে এসে ভিড় করেছে। তখনও চিচি করে সে কোনো রকম বলতে চেষ্টা করছে, হ্যাঁ গো, তোমরা আমাকে ঠকালে। কিন্তু মাঝি মোল্লা, সেপাই, বরকন্দাজ সকলের হট্টগোলে তখন সে আর যে কারও কানে পৌঁছল না। কার কানে বা পৌঁছবে? ইতিহাসের বইয়ে তো মরিয়ম বেগম সাহেবার নামই নেই। উদ্ধব দাস এই বেগমেরই বিশ্বাস কাব্য না লিখলে আমিও তো তার নাম জানতেই পারতাম না। গায়ের একটা নগণ্য মেয়ে, দিল্লি থেকে নাচতে আসেনি, নেচে গিয়ে ৬৪ কলার আকর্ষণ দেখিয়ে কাউকেই হাতের মুঠোয় পুরে নবাবের পেয়ারের বেগম সাহেবা হয়নি। মরিয়ম বেগম সাহেবার উৎপত্তি বড় মামুলি, তাই হয়তো রিয়াজ উস সালতানির মুতাক্ষরিনে তার কোনো উল্লেখ নেই। গোলাম হোসেনের রোজ নামচাতেও তার কোনো হদিস নেই। তারই কি বাংলার পুঁথি খুঁজেও মরিয়ম বেগম সাহেবার কোনো নাম উল্লেখ পায়নি। এমনকি জর্জ ফরেস্ট, সিআইই, যিনি ক্লাইভ সাহেবের অতি বড় দুর্লভমেধ জীবনে লিখে গেছেন, তারও পাতাগুলো তন্ন তন্ন করে খুঁজেছি। তারপরে এই সেই দিন 1963 সালে ছাপা মাইকেল অ্যাডওয়ার্ডসের লেখা বই বাটল অব প্লাসি, এর মধ্যে মরিয়ম বেগম সাহেবার নামগন্ধ খুঁজে পেলুম না। তার কারণ মরালি হারিয়ে গিয়েছিল ইতিহাস থেকে। ইতিহাসে এমন অনেকেই হারিয়ে যাওয়ার ইতিহাস আছে। তারা আড়ালে থাকে, আড়ালে থেকে তারা ইতিহাস তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত তারাই আড়ালে পড়ে যায়, তারাই অদৃশ্য হয়ে যায় চিরকালের মতো। সেদিন মরিয়ম বেগম সাহেবারও তাই হয়েছিল। মুর্শিদাবাদের গঙ্গার ঘাটে যখন সবাই নবাবের চরম দুর্দশা দেখতে ব্যস্ত, তখন অন্য বেগমবাদীদের মধ্যে মরালির ঘোমটা ঢাকা মুখটা কেউই দেখতে পায়নি, দেখতে চায়ও নি। ময়দাপুরের ক্লাইভ সাহেবের কিনে দেওয়া সেই আড়ং ধোয়া তাঁতের শাড়িটা পরে সে ও দলের সঙ্গে ঘাটে নেমেছিল। সমস্ত শরীরটা তখন টলছে, ব্যথা হয়ে গেছে কোমরে, গায়ে, মাথায়। নখের আর দাঁতের লজ্জা শাড়ির ভেতরে লুকিয়ে রেখে মাথা নিচু করে হেঁটে হেঁটে চলেছে, আর শুধু মনে মনে বলছে,
পৃথিবীর সবাই তাকে কেবল প্রবঞ্চনাই করে গেল, কারোর কোনো উপকারে লাগলো না সে। সামনেই চলেছে নবাব মির্জা মহম্মদ, তার পেছনে লুৎফুন্নেসা বেগম, আর তার পেছনে শিরিনা। নবাবের মেয়েকে কোলে নিয়ে চলেছে, আর তার পেছনে দুর্গা আর ছোট বোরানি, আর তার পেছনে মরালি। মিরন সাহেব একবার সামনে দেখে আর একবার পেছনে, আসামিরা যাতে ভেগে না যায়। পেছনে ওটা কে রে? চারিদিকের ভিড় থেকে মানুষের কৌতূহলী প্রশ্নগুলো ছুঁড়ে মারে। কেউই কাউকে চেনে না। নবাবকেই তারা শুধু চেনে, আর সবই অচেনা। চেহেল সুতনের হারেমের ভেতরের মানুষদের চিনেই বা কী করবে তারা? বাইরের কেউ তো কখনো দেখেনি তাদের। তাদের কথা তো দূরে থাক, আকাশের চন্দ্র সূর্যও কখনো তাদের সাক্ষাৎ পায়নি। কত বাদী, কত বেগম চেহেল সুতনের ভেতরে থাকে, কে তার খবর রেখেছে? মীর দাউদ আর মীর কাসেম সাহেব সবার আগে আগে বিজয়ীর মতো বুক ফুলিয়ে এগিয়ে চলেছে, যেন তারাই এই উৎসবের লক্ষ্য, আর সবাই গৌণ। অথচ কাল রাত্রের কথা কেউ জানে না। তাদের ফৌজ পোশাকের আড়ালের মানুষটাকে কেউই দেখতে পাচ্ছে না। তাদের দাঁতে আর নখে যে এত ধার আছে তা কেউই জানতে পারলে না। তবুও তারাই আর চেহেল সুতুনের দরবারে খেলাত পাবে, ইনাম পাবে। মরালি একবার থমকে দাঁড়ালো। একটা চেনা গলার আওয়াজ কানে এলো যেন, সেই বশির মিয়া। আর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল তার কথা, সেই আরেকজন। হয়তো এখনও সে চেহেল সুতুনের অন্ধকারের মধ্যে বোরখা পরে চরম হুকুমের প্রতীক্ষায় মুহূর্ত গুনছে। তুমি আমার জন্য নিজেকে বলি দিতে চেয়েছিলে, কিন্তু তুমি জানতেও পারলে না যে আমাকে তুমি বাঁচাতে পারলে না। তুমি চেয়েছিলে আমি এই নবাব মসনদ আমির, এই বিলাস ঐশ্বর্য বৈভব সমস্ত কিছু থেকে দূরে পালিয়ে গিয়ে শান্তির সংসার গড়ি স্বামীকে নিয়ে, যাতে আমি নিরাপদে থাকি। তাই সমস্ত বিপদের বোঝা তুমি নিজের মাথায় তুলে নিয়েছিলে। কিন্তু তুমি জানতেও পারলে না যে আমি বাঁচিনি। ওদের নখের আর দাঁতের হিংস্রতায় আমি আজ নিঃশেষ হয়ে গেছি। কোথায় কোনো একটা জায়গায় এসে জলুসটা যেন হঠাৎ থামল। মিরন সাহেবের গলা, যেন সবাই উদ্গ্রীব হয়ে আছে, আসামিরা যাতে না পালিয়ে যায়। আমরা পালাবো কি করে? তোমরা কি আমাদের আস্ত রেখেছ? মানুষের ধর্ম, বিশ্বাস, অস্তিত্ব সমস্ত কিছু ধ্বংস করে তবে যে আমাদের পরিত্রাণ দেবে। যে ঘরটার মধ্যে মরালিকে ওরা পুড়ে দিয়েছিল সেটা বড় অন্ধকার ঘর, তার ওপর অন্ধকারের যন্ত্রণা। যন্ত্রণা শুধু অস্তিত্বেরই নয়, লজ্জার, ধিক্কারের আর প্রবঞ্চনার। তখনও যেন মরালি ভালো করে বিশ্বাসই করতে পারছিল না। আমি যা কখনো করিনি তোমাদের জন্য আমি তাই করলুম। লজ্জা, শরম সব কিছু জলাঞ্জলি দিয়ে হেসে হেসে তোমাদের ঠোঁটে মদ তুলে দিলুম, আর তোমরা আমাকে ঠকালে। হ্যাঁ গা, ঠকালেই যদি তো এমন করে ঠকাতে হয়। পাশাপাশি সার সার ঘর মিরন সাহেবের নিজের বাড়িতে তুলেছে সবাইকেই। তার মধ্যে থেকে কখন যে লুৎফুন্নেসা বেগম সাহেবাকে নিয়ে গিয়ে মতিঝিলে তুলেছিল তা কেউই জানে না। মিরন সাহেবের কাজ অঙ্ক কষা নিখুঁত কাজ। বাঁদিদের রেখে দিয়েছিল, তাদের দিয়ে কোনো ভয় নেই। তারা কোনোদিন ছাড়া পেয়ে মসনদ চেয়ে বসবে না। তারা হলো বাঁদির দল। যে মসনদে বসবে তার বেগমদের বাঁদিগিরি আবার তারাই করবে। মীর দাউদ মিরন সাহেবকে পেয়েই বলে দিয়েছিল, খুব হুঁশিয়ার মিরন সাহেব, নবাবের পালিয়ে যাবার মতলব আছে। মিরন সাহেব বকের মতন ঘাড় বেঁকে জিজ্ঞেস করেছিল, কেন, নবাব কি কিছু বলেছে? না না, বলেনি, শুধু বলেছিল ছেড়ে দিতে। বলছিল আর কখনোই মসনদের জন্য লড়াই করবে না, আর বলছিল যদি ছেড়ে দিই তাহলে জাহাঙ্গীরাবাদে গিয়ে বাকি জিন্দেগিটা কাটিয়ে দেবে। মিরন কথাটা শুনে বলেছিল, আচ্ছা ঠিক আছে, বাকি জিন্দেগিটা কাটাতে দিচ্ছি আমি। নবাবের বিচার হবে তো? মিরন বললে, আলবাত হবে। কে বিচার করবে?
নবাব মির্জাফর আলী মহম্মদ জং করবে, মুর্শিদাবাদের আলমগীর করবে, নবাবের বিচার নবাবই করবে, ইনসানের বিচার ইনসান ছাড়া আর কে করবে? তারপর একটু থেমে পড়লে, তাহলে সন্ধেবেলার দরবারে আসছেন তো ফৌজদার সাহেব? আসছি। মীর কাসিম সাহেবও তো আসবে? হ্যাঁ হ্যাঁ, হরগিজ আসবে। আমি এখন চলি। লুৎফুন্নিসা বেগম সাহেবাকে আমি মতিঝিলে সরিয়ে নিয়ে গিয়েছি, কেউই যেন জানতে না পারে। লুৎফুন্নিসা বেগম সাহেবার কাছে কিছু গয়না টয়না ছিল না? মির্দাউদ সাহেব একটু ঘাবড়ে গেল প্রশ্নটা শুনে। মীর কাসিম সাহেব সঙ্গে সঙ্গে বলে উঠল, না জানাব, কিছুই ছিল না। তাহলে শুনেছিলাম যে নবাব অনেক মোহর গয়না জহরত সঙ্গে নিয়ে গেছে, সেগুলো সব কোথায় গেল? কে জানে, কোথায় সরালো? হয়তোবা ধরা পড়ে যাবার ভয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছে, তাও হতে পারে। আর এই ঘরে দুজন কারা? মির্দাউদ বললে, ওরা নবাবের মাদি। আর এই ঘরে? মির্দাউদ বললে, এই ঘরে মরিয়ম বেগম সাহেবা। মরিয়ম বেগম সাহেবা? মিরন সাহেব অবাক হয়ে চেয়ে রইল ফৌজদার সাহেবের দিকে। মরিয়ম সাহেবকে যে এইমাত্র বদরাই করে জাহাঙ্গীরাবাদে পাঠিয়ে দিয়ে এলো নিজে হাতে, মরিয়ম বেগম সাহেবা আবার এইখানে আসবে কি করে? হ্যাঁ জানাব, আমি বলছি মরিয়ম বেগম সাহেবা। আমি আর মীর কাসিম দুজনে মিলে যে তার সঙ্গে নৌকোর ওপর মেহফিল করলুম। তার মানে? মানে ফুর্তি করলুম, শরাব খেলুম, খাসা মাল জানাব। শফিউল্লাহ সাহেবকে খুন করেছিল, মনে নেই? তাই তার একটু বদলা নিলুম। বদলা নিলুম মানে? মীর কাসিম সাহেব হেসে উঠল হো হো করে, বলে, আরে জানাব, একটু আয়েশ করলুম দুজনে মিলে। আপনি দেখছি ষাটের কথা বোঝেন না। কিন্তু মাল খুব খুবসুরত জানাব। দেমাগ একেবারে তর হয়ে গেছে কাল, একেবারে তর। মিলন সাহেব তখন উত্তেজিত হয়ে উঠেছিল, বলে, আরে একদম গলত করেছেন জানাব, বিলকুল গলত। মরিয়ম বেগম সাহেবাকে মেহেদিনেসার সাহেব চেহরে সুতুনে গ্রেপ্তার করে রেখেছিল, সেইখান থেকে আমি তাকে মতিঝিলে নিয়ে গিয়েছিলাম। এখন তো একেবারে জাহাঙ্গীরাবাদে। তাই নাকি জানাব? তবা তবা। মির্দাউদ আর মীর কাসিম সাহেব ঘেন্নায় তবা তবা করে উঠল। ছি ছি, কাল সারা রাত তাহলে দুজনে মরিয়ম বেগম সাহেবা ভেবে বাদীর সঙ্গে মেহফিল করেছে? বাদী ছোঁয়া মদের পেয়ালা ঠোঁটে ছুঁয়েছে? রাত্রের কথাগুলো ভেবে মির্দাউদ আর মীর কাসিম সাহেবের মনটা ঘেন্নায় রি রি করে উঠল। যাক, মনে মনে কান মুললে দুজনেই। এমন বেউকুফি আর কখনো করবে না ফৌজদার সাহেব। রাত্রের অন্ধকারে চেনা যায়নি, তাই অমন ভুল হয়ে গেছে। কিন্তু বাদী হোক আর যাই হোক, মাল খুব সুরত না? কি বলো মীর কাসিম সাহেব, মাল খুবসুরত না? বড়ই খুবসুরত জানাব, বড় আরাম দিয়েছে বাদিটা। কিন্তু মিরন সাহেব তখন সেইখান থেকে চলে গেছে, তার অনেক কাজ। বাদির সোহাগের কেচ্ছা শুনলে তো আর তার চলবে না। ফিরিঙ্গি বাচ্চার খেয়াল খুশির একটা ফায়সালাও করতে হবে। তারও নজর পড়েছে মরিয়ম বেগম সাহেবার ওপর। তাকেও একটা বাদি দিয়ে বলতে হবে এরই নাম মরিয়ম বেগম। সেখান থেকে সোজা চলে গেল মির্জাফর সাহেবের মহলে। কাল থেকে অনেক ঝক্কি গেছে মিরন সাহেবের মাথার উপর দিয়ে। কাজ কারবার সব বন্ধ হয়ে রয়েছে শহরে। চেহেল সুতুনের মালখানার চাবি পর্যন্ত নিজের কাছে নিয়ে রেখেছে ক্লাইভ সাহেব। চাবি আর হাতছাড়াই করছে না কিছুতেই। মিরন সাহেব রেগে গিয়েছিল, বলেছিল, তা চাবি তুমি হাতছাড়া করলে কেন? মির্জাফর সাহেব বললে, চাবি হাতছাড়া করব না তো কি করব? তাহলে এখন যদি টাকা কড়ি সব সরিয়ে নেয়? তা নিলে আমি আর কি করব? আমি যে তাদের অনেক কোশিশ করে বুঝিয়ে সুঝিয়ে রেখে দিয়েছি এতদিন। মির্জাফর সাহেবও রেগে গেল, বলে, তোর বুদ্ধিতে চললেই হয়েছে, তোকে যা বলছি তুই তাই কর। আমি তো দরবারের সব ইন্তেজাম করেছি, সব আমির ওমরা ওদের নেমন্তন্নের খত পাঠিয়েছি।
জগৎ শেঠজিকে বলেছিস তো? বলেছি। ভূমিচাঁদকে? ওকে আর বলতে হয়নি, ও নিজেই তাগিদ দিয়ে দিয়ে আমার কাছে খত আদায় করে নিয়েছে। আর ফিরিঙ্গি সাহেবদের? ফিরিঙ্গি সাহেবদের কাউকেই বাদ দিইনি। কিলপ্যাট্রিক, ড্রেক, ওয়াটসন, ওয়াট সব সেপাইদের কসবার ইন্তজাম করে দিয়েছি দরবারে। মির্জাফর সাহেব তাতেও যেন খুশি হলেন না। জিজ্ঞেস করলে, তা ওদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত সব ঠিক হচ্ছে? কোনো তকলিফ নেই তো? মিরন বললে, সে তো সব মেহেদি নেশার আর রেজা আলীর ওপর ভার দিয়ে দিয়েছি। ও শালারা সব চোর। ওই মেহেদি নেশাটাকে বিশ্বাস করিস নে। ওটা একবার এর দলে আর একবার ওর দলে। টাকা চুরি করতে পারে, নজর রাখ বিচার দিকে। মিরন সাহেব চলেই আসছিল। হঠাৎই মুখ ফিরিয়ে সামনে দেখে ক্লাইভ সাহেব আর সঙ্গে উদ্ধব দাস। মিরন ফিরিঙ্গি বাচ্চাকে দেখেই কুর্নিশ করলে, আদাব সাহেব, কিছু তকলিফ নেই তো হুজুরের? মিরন দেখলে সাহেবের মুখটা গম্ভীর গম্ভীর। মুর্শিদাবাদে আসার পর থেকে এমন গম্ভীর মুখের ভাব আর কখনো হয়নি সাহেবের। ক্লাইভ জিজ্ঞেস করলে, মির্জাফর কোথায়? হোয়ার ইজ মির্জাফর আলী? ওই যে স্যার, ওই যে। থরথর করে কাঁপতে লাগলো মিরন সাহেবের কলিজার ভেতরটা। ফিরিঙ্গি সাহেব বেজার হলে তো সব গোলমাল হয়ে যাবে। মিরন সাহেবের নিজের ভবিষ্যৎ, মির্জাফর সাহেবের ভবিষ্যৎ নিয়ে তখন টানাটানি পড়ে যাবে। সাহেবের গলা শুনেই মির্জাফর সাহেব তকিয়া ছেড়ে উঠে এসেছেন। কি হুজুর, কি হুকুম? হঠাৎই যেন সাহেব ফেটে পড়ল। এমন করে রাগতে কখনোই কেউ দেখেনি সাহেবকে। কি হয়েছে বলুন না হুজুর, কি কসুর হয়েছে? আমি কখন থেকে মরিয়ম বেগম সাহেবের খবর আনতে পাঠিয়েছি, এখনো কোনো ট্রেস নেই কেন? হোয়ার ইজ জি? মির্জাফর সাহেব কথাটা শুনে লজ্জায় পড়ল। তাজ্জব ব্যাপার, যেদিকে নিজে দেখবে না সেদিকেই গলত। সাহেবকে এত খাতির করে ডেকে নিয়ে এসে শেষকালে একটা সামান্য মেয়ে মানুষ ভেট দিতে পারছে না। চেহেল সুতনে এত মেয়ে মানুষ থাকতে কি না আজ মেয়ে মানুষের জন্য সাহেব চটে গেল। মির্জাফর আলী সাহেব ক্লাইভ সাহেবের সামনেই তেড়ে গালাগালি দিতে শুরু করলে। উল্লুক, বেল্লিক, বেউকুফ, জাহান্নাম কা কুত্তা, আরও সব উর্দু ফার্সি ভাষায় কি যে গালাগালি দিলে সব বোঝাও গেল না। আর উর্দু ফার্সি ভাষায় যে এত রকমের চোস্ত গালাগালি আছে, আর বাপ হয়ে যে ছেলেকে এত গালাগালি দেওয়াও যায়, তাও বুঝি আগে কেউ জানতো না। মিরন কিন্তু একটা কথারও কোনো জবাব দিলে না। সব গালাগালি মাথা নিচু করে নিঃশব্দে হজম করে নিলে। তারপর মির্জাফর সাহেব বললে, আপনি নিজের মহলেই যান হুজুর, আমি মরিয়ম বেগম সাহেবাকে হুজুরের কাছে পাঠিয়ে দিচ্ছি। সেদিন সেই মনসুর গদির মির্জাফরের মহলের খিলনের তলায় দাঁড়িয়ে আরেক জালিয়াতির স্মরণ নিল মিরন সাহেব। আর শুধু মিরন সাহেবই নয়, ইতিহাসও বুঝি মাঝে মাঝে এমনি জালিয়াতির আশ্রয় নেয়। যেই মরিয়ম বেগম মুর্শিদাবাদে নেই, যেই মরিয়ম বেগম সাহেবাকে বজরায় তুলে দিয়ে জাহাঙ্গীরাবাদের দিকে পাঠিয়ে দিয়েছে, যেই মরিয়ম বেগম সাহেবা তখন বজরার ছইয়ের তলায় বসে আকাশের দিকে চেয়ে আছে এক দৃষ্টে, সেই মরিয়ম সাহেবার নাম করে আরেক জালিয়াতির জাল বোনা হলো সেই দিন মনসুর গদির বারান্দায় দাঁড়িয়ে। ক্লাইভ সাহেব আর কোনো কথা বললেন না। উদ্ধব দাস পাশেই দাঁড়িয়েছিল। তাকে বললে, চলো পোয়েট, চলো। এ সেই যুগ যখন সারা হিন্দুস্থানি মানুষের বুদ্ধি, বিদ্যে, ক্ষমতার অবক্ষয়ের চিহ্ন পরিষ্কার হয়ে উঠেছে। দিল্লির বাদশার ক্ষমতা আর নেই। রাজস্থানের রাজপুতদের ঘর ভেঙে গেছে। দক্ষিণের সুবাদাররা স্বয়ম্ভু হয়ে উঠবার চেষ্টা করছে। মারাঠারা লুটপাট করে করে ক্লান্ত। আর পূর্ব প্রান্তের এই জনপদে তখন নখ আর দাঁতের অস্ত্রে শান দেওয়া হচ্ছে সকলের চোখের আড়ালে। ইতিহাসে সেই সন্ধিক্ষণে একটা মেয়ে হাতিয়ারগড়ের মতো অখ্যাত এক জনপদ থেকে বেরিয়েছিল ঘটনাচক্রের অমোঘ বিধানে। তার বিদ্যে ছিল না, বুদ্ধি ছিল না, সহায় সম্বল কিছুই ছিল না সেদিন। আর তারপর কেমন করে হিন্দুস্থানের রাষ্ট্র বিপ্লবের সঙ্গে একাত্মভাবে জড়িয়ে গিয়েছিল তার ভাগ্য। চোখের সামনে ভাগ্য বিধাতার পরিহাস দেখলে, ধর্ম অধর্মের কলহ দেখলে,
অর্থগৃহতার চরম বিকাশ দেখলে, লালসার অনির্বাণ জ্বালানল দেখলে, তারপর একদিন সেই আগুনেই আত্মহুতি দিলে। এ সমস্তই মাত্র একটা জীবনের মধ্যে ঘটে গেল। এ বড় অদ্ভুত অভিজ্ঞতা। আর উদ্ধব দাস তার দেখাকে নিজের দেখায় পরিণত করলে, মরিয়ম বেগমকে অমন করে রেখে গেল। উদ্ধব দাস লিখে গেছে, এ কলিযুগ, কিন্তু সত্যযুগের মানুষ ছিল অন্যরকম। তখন মানুষের সাধনা ছিল মুক্তির সাধনা। আধ্যাত্মবাদের মধ্যে দিয়ে মুক্তির সাধনাই ছিল তখন প্রধান কাজ। আর তারপর এলো ত্রেতা যুগ। তখন এলো ধর্ম, এলো ক্ষত্রিয় দুর্জনের হাত থেকে সত্যনিষ্ঠকে রক্ষার ধর্ম, পাপের হাত থেকে পুণ্যকে। আর তারপর এলো দাপর। দাপরে ন্যায়ের মর্যাদা বাড়ল, সৎপথে অর্থ উপার্জন শুরু হলো। এলো বৈশ্য, অর্থের সদ্ব্যবহারে মানুষের সমৃদ্ধি সাধন হলো। তারপর সকলের শেষে এলো কলি। ক্রোধের ঔরসে আর হিংসার গর্ভে জন্ম হলো কলির। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম সব ভেসে গেল। এলো ম্লেচ্ছ, স্বার্থের সঙ্গে স্বার্থের বিরোধ বাঁধল, দেশের সঙ্গে বিদেশের, মানুষের সঙ্গে মানুষের। যৌন ক্ষমতা দিয়ে বিচার হলো মানুষের শ্রেষ্ঠত্বের, জয় হলো দুর্জনের, প্রতিষ্ঠা হলো পাপের। পাণ্ডুলিপিটা পড়তে পড়তে অবাক হয়ে গিয়েছিলাম। সামান্য বাউন্ডুলে মানুষ উদ্ধব দাস। কেউই তাকে সেদিন চিনতে পারেনি, হয়তো মরালিও তাকে চিনতে পারেনি। হাতিয়ারগড়ের ছোট মশাই, কৃষ্ণনগরের মহারাজাও তাকে চিনতে পারেননি শেষ পর্যন্ত। কিন্তু চিনেছিল বুঝি বিদেশ থেকে আসা একজন বেধর্মী মানুষ। বারান্দা দিয়ে ফিরে আসতে আসতে উদ্ধব দাস জিজ্ঞেস করেছিল, আপনি আমার জন্য এত কেন কষ্ট করছেন প্রভু? ক্লাইভ বলেছিল, তোমাকে তো আমি বলেছি পোয়েট, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু প্রভু, আমি তো আপনাকে ভালোবাসি নে। তা না বাসো, আমার কিচ্ছুই আসে যায় না। লোকে তো আমার কত নিন্দে করে। কেউ বলে আমি অত্যাচারী, লোভী। আবার কেউ বলে মেয়ে মানুষের ওপর আমার নাকি দুর্দম লোভ। ফ্রেঞ্চরা আমাকে পেলে খুন করে ফেলে, ডাচরা আমার ওপর হাড়ে হাড়ে চটা। আমি সকলের শত্রু। এই যে নবাবকে আজকে এখানে হাতকড়া দিয়ে ধরে এনে বন্দি করে রেখেছে, তুমি কি ভাবো মির্জাফর আলী তার চেয়ে ভালো লোক? উদ্ধব দাস বললে, আমি ওসব নিয়ে কিছুই ভাবি না প্রভু। তুমি না ভাবো, কিন্তু আমাকে তো ভাবতে হয় পোয়েট। আমি যে কাউকেই ক্ষমা করি না। ভালোর কাছে আমি ভালো, কিন্তু খারাপের কাছে আমি ডেথ। নবাবকে আজকে দরবারে আমার সামনে হাত কড়া বেঁধে হাজির করবে। আমি তাকে যে শাস্তি দেব, তেমন শাস্তি কেউ কখনো কাউকে দেয়নি পোয়েট। ভগবান শাস্তি না দিলে আপনি শাস্তি দেবার কে প্রভু? ক্লাইভ বললে, ঠিকই বলেছ পোয়েট। আমি নিজে ভগবানের কাছ থেকে যে শাস্তি পাই, তার প্রতিকার কে করবে? জানো পোয়েট, রাত্রিরে আমার ঘুম হয় না। উদ্ধব দাস বললে, আমি কিন্তু খুব পেট ভরে ঘুমোই প্রভু। স্বপ্ন দেখো না? স্বপ্ন? হ্যাঁ প্রভু, স্বপ্ন দেখি। স্বপ্ন দেখো? তুমিও স্বপ্ন দেখো? কেন প্রভু? স্বপ্ন তো সবাই দেখে। ক্লাইভ এবার উত্তেজিত হয়ে উঠল, বললে, তাসের স্বপ্ন দেখো? হ্যাঁ হ্যাঁ, তাস। কেন, আপনি তাসের স্বপ্ন দেখেন নাকি প্রভু? ক্লাইভ বললে, হ্যাঁ পোয়েট, রাত্রে যখন দুটো চোখ সবে বুজে আসছে, ঠিক তখনই একজন আমার ঘরে ঢুকে আমাকে তাজ দেখায়। কুইন অফ স্পেস, ইস্কাবনের বিবি। আমার ঘুমটা ভেঙে যায়, আমি চিৎকার করে উঠি। একদিন তোমার বউ আমার পাশের ঘরে শুয়েছিল। আমার চিৎকারে তার ঘুম ভেঙে গেছে। সে দৌড়ে এসেছে আমার ঘরে। সে কিছু বুঝতে পারলে না। আমি তাকে এক দাগ ওষুধ দিতে বললুম। সে আমায় ওষুধ দিলে, তবে আমি আবার ঘুমোলাম।
কিন্তু সে কে প্রভু? সাকসেস। সাকসেস মানে কি প্রভু? সাকসেস মানে এই যশ, খ্যাতি, জয়, ঐশ্বর্য, বীর্য, টাকা, চাকরি, উন্নতি, এই সব কিছুই মানুষের মূর্তি ধরে রাত্রে আমার কাছে আসে। কেন যে এত লোক থাকতে বারবার আমার কাছেই আসে তা আমি জানি না পোয়েট। আমার মুন্সিকে জিজ্ঞেস করেছি, তার কাছে আসে না, তোমার কাছেও আসে না। আমার দলের কাউকেই আমি জিজ্ঞেস করিনি, কাউকেই আমি কথাটা বলিনি। ইংল্যান্ডে আমার বাবাকে চিঠি লিখি, আমার বউ পেগিকেও চিঠি লিখি, ইন্ডিয়ার সব কথা লিখে জানাই, তোমার কথাও তাদের লিখেছি। কিন্তু এই কথাটা জানাতে ভয় করে, তাহলে তারা আমাকে দেশে ফিরে যেতে বলবে। চলতে চলতে নিজের মহলের কাছে এসে গিয়েছিল ক্লাইভ সাহেব। উদ্ধব দাসও পেছন পেছন আসছিল। বিরাট হাভেলি, মনসুরগঞ্জ। মতিঝিলে দেখা দেখি তারই অনুকরণে নবাব আলীবর্দী খাঁ মির্জা মোহাম্মদের জন্য তৈরি করে দিয়েছিল। বারান্দার পর বারান্দা, অলিন্দের পর অলিন্দ, খিলেনের পর খিলেন, চবুতরার পর চবুতরা। সাহেব বারান্দা পেরিয়ে নিজের মহলের মধ্যে ঢুকল। সামনে অর্ডারলি মিলিটারি কায়দায় সেলাম করলে। মহলে ঢুকে প্রথমেই বসবার ঘর। মাথা চারিদিকে মখমলের চাদোয়া, তার চারপাশ থেকে পাতলা ঝালর ঝুলছে, আর তার চার কোণে আবার চারটে ঘর। সেই মহলেই আজ সকাল থেকে এই এত বেলা পর্যন্ত কেটেছে। এই বসবার ঘরে বসেই ক্লাইভ জগৎ শেঠজির সঙ্গে কথা বলেছে, উমিচাঁদের সঙ্গে কথা বলেছে, মুন্সী নবকৃষ্ণর সঙ্গে কথা বলেছে, মির্জাফর আলীর সঙ্গে কথা বলেছে, মিরনের সঙ্গে কথা বলেছে, কিলপ্যাট্রিকের সঙ্গেও কথা বলেছে। কে? উদ্ধব দাসকে বসবার ঘরে বসিয়ে রেখে ক্লাইভ নিজের শোবার ঘরে ঢুকেছিল। হঠাৎ মনে হলো দেওয়ালের ঝালরের আড়ালে কে যেন নড়ে উঠল। হাতের পিস্তলটা বাগিয়ে ধরলে সাহেব। স্পাই নয় তো? চারিদিকে এত নজর রাখা হয়েছে, তবুও ভেতরে ঢুকলো কি করে? কে তুমি? ঝালরটা একটু দুলে উঠল। হু আর ইউ? আস্তে আস্তে পিস্তলটা সামনে তাক করে আরও এগিয়ে গেল সাহেব। যে ভেতরে ঢুকেছিল তার যেন গলা শোনা গেল এইবার। ওরা আমাকে ঠকিয়েছে, ওরা আমাকে। ক্লাইভ ঝালরটা সরিয়ে ভালো করে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল। তুমি? তুমি এখানে? আমি তো সব খবর শুনেছি, মাঝিরা আমায় সব খবর দিয়ে গেছে। তোমাকে আমার কাছে পাঠিয়ে দেবার জন্য এতক্ষণ তো আমি ওদের বলেছি, কিন্তু তুমি এখানে এলে কি করে? মরালি কোনো রকমের বললে, পালিয়ে। কিন্তু কি করে পালিয়ে এলে? কেউ তোমাকে দেখতে পেলে না? নিয়ামত আমার দরজার চাবি খুলে দিয়েছে, আমি সকলকে লুকিয়ে তোমার কাছে চলে এসেছি। ওরা দেখতে পেলে আমাকে খুন করে ফেলবে। আর নবাব? কি জানি, সেই কথা বলতেই আমি এসেছি তোমার কাছে। আমি জানি এই সময় তুমি একলা নবাবকে বাঁচাতে পারো। আর শুধু নবাবই নয়, নবাবের পাশের ঘরে আমাদের হাতিয়ারগড়ের ছোট রানী বিবি আছে, আর তার ঝি আছে। তাদেরও তুমি ছেড়ে দাও দয়া করে। ওদের ধরে নিয়ে এসেছে ওরা। ওদের কেন ধরেছে? ভেবেছে ওরাও বুঝি নবাবের বেগম। ওদের জন্য আমি অনেক করেছি, কিন্তু তবু ওদের শয়তানদের হাত থেকে বাঁচাতে পারলাম না। এই দেখো ওরা আমার কি করেছে। মরালি তার শাড়ির আঁচলটা আলগা করে নিজের শরীরটা দেখালে। ক্লাইভ জিজ্ঞেস করলে, এসব কি? মরালি বললে, ওরা আমাকে আঁচড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে। এগুলো তোমাকে দেখাতে এসেছি। ওরা মানুষ নয়, জানোয়ার। কে করেছে? কারা? ওই মীর দাউদ আর মীর কাসিম। সমস্ত শরীরে আমার ব্যথা হয়ে গেছে, আমি আর দাঁড়াতে পারছি না। ওরা আমাকে ঠকিয়েছে। ওরা বলেছিল নবাবকে আর রানী বিবিকে ওরা ছেড়ে দেবে, তাই ওদের হাতে আমি মদ খেয়েছিলুম। ওদের হাতে আমি।
মনে আছে মরালির কথা শুনে ক্লাইভের মুখটা লাল হয়ে উঠেছিল খানিকক্ষণের জন্যে। একদিকে মুর্শিদাবাদের নবাব আর একদিকে মরালি। দুইয়ের মধ্যে পড়ে সেদিন সাহেব কি করবে বুঝে উঠতে পারেনি। রাগে শুধু থরথর করে কেঁপে উঠেছিল। তারপর বলেছিল, তুমি চাও আমি নবাবকে ছেড়ে দেব? সত্যি তুমি তাই চাও? শুধু নবাবকেই নয়, আমাদের হাতিয়ারগড়ের রানী বিবিকেও ছাড়িয়ে দাও। আর মতিঝিলে সেই যে তোমাকে বলেছিলুম আরেকজন মরিয়ম বেগম আছে, তাকেও তুমি ছাড়িয়ে দিয়ে এসো। আর তুমি? মরালি বলেছিল, আমাকে তুমি আমার বাবার কাছে পাঠিয়ে দিও হাতিয়ারগড়ে। আমি যেখান থেকে এসেছিলুম সেখানেই আমি ফিরে যাব। আর তোমার হাজব্যান্ড, তোমার স্বামী? মরালি বলেছিল, আমার স্বামীর কাছে যাওয়ার মুখ আমি খুইয়েছি। কেন, কি হলো তোমার? মরালি সেই কথার কোনো উত্তর দেয়নি তখন। আর কি উত্তরই বা সে দেবে? আর ক্লাইভেরই বা সেই উত্তর শোনবার মতো সময় কোথায়? তখন সাহেবের মাথায় অনেক কাজের চাপ। উমিচাঁদের সঙ্গে হিসেব নিকেশের একটা ব্যাপার আছে। চেহেল সুতনে দরবার করা আছে। জগৎ শেঠের সঙ্গে ফয়সালা করতে হবে। অনেক কাজ। ইয়ালুথুপ খাঁ, রাজা দুর্লভরাম আর জগৎ শেঠের বাড়ির সামনে স্পাই রাখা আছে। যে কোনো মোমেন্টে সমস্ত মুর্শিদাবাদ রিভোল্ট করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার স্বামীকে এখানে আনছি। আমার স্বামী? হ্যাঁ, সেই পোয়েট। এই বলে ক্লাইভ বসবার ঘরে চলে আসছিল উদ্ধব দাসের কাছে। কিন্তু মরালি বাধা দিলে, বললে, না না, তাকে ডেকো না। আমি নষ্ট। ক্লাইভ তবুও কোনো কথা শুনলে না দেখে মরালি আরও জোরে কেঁদে উঠল। ওগো, তোমার পায়ে পড়ছি, তাকে ডেকো না। আমি নষ্ট। ক্লাইভ সেই কথায় কান্না দিয়ে বাইরের ঘরে আসতে দেখলে মেজর কিলপ্যাট্রিক আর সেই হাতিয়ারগড়ের রাজা দাঁড়িয়ে আছে। কর্নেল, মতিঝিলে গিয়েছিলাম, সেখানে মরিয়ম বেগম নেই। হোয়াট? ছোটমশাইয়ের মুখটা তখন কাঁদো কাঁদো হয়ে গেছে। বললে, না হুজুর, আমার স্ত্রীকে দেখতে পেলাম না সেখানে। কোনো বেগম নেই? কিলপ্যাট্রিক বললে, আছে। যেসব বেগম সেখানে আছে মিরন সবাইকে ডেকে ডেকে দেখালে। আমি সকলের নাম জিজ্ঞেস করলুম। পেশমন বেগম, গুলশন বেগম, বব্বু বেগম, তক্কি বেগম, আরও সব কত বেগম আছে। আর তাছাড়া অনেক বাদিও আছে, কিন্তু মরিয়ম বেগম বলে কেউ নেই সেখানে। কিন্তু তা কি করে হয়? ছোটমশাই বললে, আগে হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, তা কি করে হয়? উদ্ধব দাস হাঁ করে দাঁড়িয়ে এদের কথাগুলো শুনছিল। কিছু বুঝছিল আর কিছু বুঝছিল না। ক্লাইভ হঠাৎ বললে, আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে ভেতরের ঘরে চলে গেল। মরালি তখনও সেইখানে ঠিক সেরকমভাবেই দাঁড়িয়ে আছে। ক্লাইভ গিয়ে বললে, শোনো, মতিঝিলে মরিয়ম বেগম বলে কেউ নেই। কেউ নেই? অন্য সব বেগমেরা আছে। পেশমন বেগম, গুলশন বেগম, তাক্কি বেগম, বব্বু বেগম সবাই আছে, কিন্তু মরিয়ম বেগম বলে কেউ নেই। মরালি বললে, কিন্তু নানি বেগম সাহেবা, ঘসেটি বেগম সাহেবা, আমিনা, মায়মানা, লুৎফুন্নিসা, তারা কোথায় গেল? তা জানি না। আমি আমার মেজরকে পাঠিয়েছিলাম, সে নিজে গিয়ে সকলকে দেখে এসেছে। মরালি বললে, কিন্তু চেহেল সুতুনটা দেখেছে? না, চেহেল সুতুনের মালখানার চাবি এখন আমার কাছে। আমি নিজে সেখানে যাব পরে। তুমি এক্ষুনি কাউকে পাঠাও চেহেল সুতুনে, নইলে সবাইকে ওরা খুন করে ফেলবে, কিংবা কোথাও সরিয়ে ফেলবে। তুমি ওদের চেনো না। ওরা জানোয়ার, ওরা শয়তান, ওরা সব পারে। ক্লাইভ বললে, তুমি থাকো, আমি আসছি। এই বলে বাইরের ঘরে গিয়ে কিলপাট্রিকে বললে, তুমি এক্ষুনি চেহেল সুতুনে যাও, শিগগির। মরিয়ম বেগমকে নিশ্চয় চেহেল সুতুনে রেখেছে ওরা। কিলপাট্রিকের সঙ্গে ছোটমশাইও চলে গেল। উদ্ধব দাসের দিকে চেয়ে ক্লাইভ বললে,
পোয়েট, এসো, আমার সঙ্গে ভেতরের ঘরে এসো, তোমার সঙ্গে তোমার ওয়াইফের দেখা করিয়ে দেব। মিরনের জীবনেও সে এক ভারী দুর্যোগের দিন গেছে। প্রথমে বুঝতে পারেনি যে ফিরিঙ্গি বাচ্চা ক্লাইভ তার চেয়েও শয়তান। মির্জাফর সাহেবের কাছে ধমক খেয়ে মেজাজটা বিগড়ে গিয়েছিল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। মরিয়ম বেগম সাহেবা তো এতক্ষণে ভগবানগোলার দিকে পৌঁছে গেছে। এখন কি করে তাকে ফিরিয়ে আনবে? আর ফিরিয়ে আনবেই বা কেন? কার খেদমত করবে সে? কে ক্লাইভ? কোথাকার কোন ফিরিঙ্গির বাচ্চা? তাকে কিসের এত খাতির? নবাব তো মির্জাফর সাহেব। মির্জাফর সাহেবই তো মুর্শিদাবাদের মসনদে বসেই গেছে বলতে গেলে। তাহলে ক্লাইভের কিসের এত হক? সামনেই মুখোমুখি দেখা হয়ে গেল মেহেদী নেসারের সঙ্গে। পাশে ডিহদার রেজা আলী। বললে, কি খবর জনাব? মুখটা এত গম্ভীর কেন? মিরন বললে, আরে ভাই সাহেব, ফিরিঙ্গি বাচ্চা বড় মুশকিলে ফেলেছে। বলে মরিয়ম বেগম সাহেবাকে হুজুরের হাজির করতে। এখন মরিয়ম বেগম সাহেবাকে কোথায় পাবো? বানাবো? সে তো জাহাঙ্গীরাবাদের পথে। সত্যিই ভাবনার কথা। মেহেদী নেসার সাহেবও মাথা ঘামাতে বসল। এতক্ষণ ধরে ফিরিঙ্গি বাচ্চা আবদার ধরেছে, ও কি আর সহজে ছাড়বে? মিরন বললে, এখন কি করা যায় বলো তো ভাই সাহেব? কর্তা খুব নারাজ হয়েছে আমার ওপর, খুব গালাগালি দিলে আমাকে। ডিহিদার রেজা আলীও কিছু রাস্তা বদলাতে পারলে না। বললে, বড়ি মুসিবত হলো তো। মেহেদী নেসার বললে, সাহেব যখন একবার আবদার ধরেছে তখন তা সহজে রেহাই দেবে না। ও মরিয়ম বেগমকে আদায় করে তবে ছাড়বে। ওদিকে মীর দাউদ সাহেব আসছিল, সঙ্গে মীর কাসিম সাহেবও। তারাও সব শুনলে। সত্যিই বড় মুসিবত কা বাত। ফিরিঙ্গি বাচ্চা তো একলা নয়, তার সঙ্গে তার আমির ওমরা সবাই এসেছে, সঙ্গে সেপাই বরকন্দাজরাও এসেছে। হঠাৎই মীর দাউদের মাথায় একটা বুদ্ধি এলো। বললে, জনাব, আমার মাথায় একটা মতলব এসেছে। সবাই আশাম্বিত হয়ে উঠল। কা মতলব? কা মতলব? মীর দাউদ বললে, এক কাজ করো জনাব, নফরগঞ্জ থেকে যে অরতটা ধরে এনেছি তাকে ফিরিঙ্গি বাচ্চার কাছে হাজির করে দাও। বলো গিয়ে এরই নাম মরিয়ম বেগম সাহেবা। সাহেব ঠাউর করতে পারবে না। তা বুদ্ধিটা সকলেরই বড় পছন্দ হলো। মেহেদী নেসার সাহেব বললে, খুব আচ্ছা মতলব। ডিহিদার রেজা আলীও বললে, বহুত আচ্ছা মতলব। তা সেই দিন সবাই এক বাক্যে স্বীকার করলে এমন নিখুঁত মতলব আর হয় না। ক্লাইভ সাহেব নিজের মহলে গিয়ে তখন অপেক্ষা করছে। দেরি করলে আবার সাহেবের গোসা হবে। আবার মির্জাফর সাহেবের কাছে গিয়েও তাগিদ দেবে। তখন আবার গালাগালি খেতে হবে মির্জাফর সাহেবের কাছ থেকে। তাই আর দেরি করে ফায়দা নেই। কিন্তু মিরন সাহেবের বাড়িতে গিয়ে বজ্রাঘাত হলো সকলের মাথায়। বাড়ির পেছন দিকে সার সার ঘর, সেখানে নেয়ামতকে ভার দিয়ে রেখেছিল মিরন। মতিঝিলের খিদমতগার নেয়ামতি বলতে গেলে তদারক করছিল সকলের। তার কাছেই ছিল ঘরগুলোর চাবি। নেয়ামত ছাড়া যেসব সেপাই ছিল তারাও তখন সেখানে কেউ নেই। মহলটা খাঁ খাঁ করছে। ঘরগুলোর চাবি সব খোলা। বাঁদিরা কোথায় গেল? মিরন ঘরটার ভেতর উঁকি দিয়ে ভালো করে দেখলে, কোথায় গেল বাঁদিরা? পাশের ঘরেও তাই, ঘরটা খাঁ খাঁ করছে। মিরন তাড়াতাড়ি পাশের ঘরটার ভেতর ঢুকল। নবাব মির্জা মোহাম্মদও এই ঘরেই ছিল। ইয়া আল্লাহ! অন্ধকারের মধ্যেই হাতকড়া বাঁধা অবস্থায় নবাব তখন চুপ করে বসে আছে। হয়তো পালিয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত ঠিক সময় মিরন এসে পড়াতে পালাতে পারেনি। সামনে মিরনকে দেখেই মুখটা তুলেছে নবাব, চোখে মুখে কৌতূহল। কে কে তোমরা? মিরন আর কথার উত্তর দিলে না, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এলো। মীর দাউদ জিজ্ঞেস করলে, নবাব আছে অন্দরে? মিরন বললে, জানাব, খোদা বাঁচিয়ে দিয়েছে। নেয়ামতকে ভার দিয়ে গিয়েছিলুম, সে বেটা বেইমানি করে পালিয়েছে। এইবার বেটাকে আস্ত কোতল করব। ভাগ্যিস লুৎফুন্নিসা বেগম সাহেবাকে আগে থেকে সরিয়ে ফেলেছিলুম জনাব, নইলে সেও তো ভেগে যেত।
মিরনের সত্যি তখন আর সময় নেই। এখনই ক্লাইভ সাহেবের ডাক পড়তে পারে। ভেতর থেকে বাড়ির ফটকের পাহারাদারকে ডাকলে, বললে, মোহাম্মদী বেগ, নেয়ামত কোথায়? বেগ বললে, নেয়ামত তো আমাকে কিছু বলে যায়নি হুজুর। ঘরের চাবি তোর কাছে দিয়ে গেছে? নেহি হুজুর। তাহলে নতুন একটা তালা চাবি জোগাড় করে আন। তারপর সেই তালা চাবি এলো। নতুন করে আবার মির্জা মোহাম্মদের দরজায় তালা চাবি পড়ল। যারা ভেগেছে তারা ভাগুক, কিন্তু নবাব যেন না পালায়, দেখিস। খুব হুঁশিয়ার। নবাব ভাগলে সব উল্টে যাবে। মির্জাফর সাহেবের নবাব হওয়া ঘুচে যাবে। তারপর আর সেইখানে দাঁড়ালো না মিরন। মীর দাউদ, মীর কাসিম, মেহেদী নেসার, রেজা আলী সবাই পড়ে রইল সেইখানে। তাড়াতাড়ি মতিঝিলের ঘাট থেকে আর একটা বজরা নিলে। খুব দেরি হয়ে গেছে। ওদিকে অনেক দূরে 6টা বজরা তখন ভগবান গোলার দিকে ভেসে ভেসে চলেছে। আর সবচেয়ে পেছনে বজরায় একজন বেগম বোরখা পরে আছে। তার জীবনের চারপাশেও তখন বুঝি বোরখার আড়াল নেমেছে। কোনো দিকেই খেয়াল নেই তার। শুধু এক মনে অদৃশ্য দেবতার কাছে সে প্রার্থনা করে চলেছে, তুমি তাকে সুখী করো ঈশ্বর। সে যেন মুর্শিদাবাদের পাপ আর পঙ্কিলতা থেকে অনেক দূরে চলে যেতে পারে। অনেক দূরে গিয়ে সে যেন শান্তি পায়, যেন সুখ পায়, সংসার পায়, স্বামী পায়, সন্তান পায়। বজরাগুলো সার সার ভেসে চলেছে জোয়ারের স্রোতে। ভাটার পর জোয়ার এসেছে, আবার ভাটা আসবে, আবার জোয়ার। জোয়ার ভাটা টানা পড়েনে বাঁধা আমাদের জীবন। ইতিহাসেরও বুঝি জোয়ার ভাটা আছে। সেই জোয়ার ভাটা টানা পড়েনে রাজ্য ওঠে, রাজ্য পড়ে। মসনদ একবার খালি হয়, আবার ভরে। শতাব্দীর পর শতাব্দী কেটে যায় এমনি করে। জন্ম থেকে যেই জীবন শুরু হয়, মৃত্যুতেই তার পূর্ণচ্ছেদ পড়ে। কিন্তু মানুষের পৃথিবীর বুঝি কোনো মৃত্যু নেই। তাই আবার জন্ম হয়, তারপর আবার মৃত্যু আসে। জন্ম জন্মান্তরের জীবন তাই অশেষ। শেষের দিকেই তার গতি, কিন্তু সে অশেষ যাত্রা। আর সেই অশেষ যাত্রার যে পথিক, তার মনে শঙ্কা নেই, তার মনে কোনো বিকার নেই, তার মনে কোনো অনুতাপ নেই। সে শুধুই বলে চলেছে, তুমি তাকে সুখী করো ঈশ্বর। সে যেন মুর্শিদাবাদের পাপ আর পঙ্কিলতা থেকে অনেক দূরে চলে যেতে পারে। অনেক দূরে গিয়ে যেন শান্তি পায়, সে সুখ পায়, সংসার পায়, স্বামী পায়, সন্তান পায়। আরেকটা বজরা তখন পেছন থেকে আরো জোরে ছুটে চলেছে, আরো জোরে, আরো বেগে সে ছুটেছে। মিরন বজরার পাটাতনের উপর দাঁড়িয়ে দূরে দেখবার চেষ্টা করলে। আরো জোরে চালাও, জোরে। দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। মুর্শিদাবাদের মসনদ হাতছাড়া হয়ে যাবে। আর ওদিকে তখন চেহেল সুতুনের ভেতরে দরবার বসেছে। ফুল দিয়ে সাজিয়ে দেবার ব্যবস্থা করে গেছে মিরন সাহেব। উমিচাঁদ জগৎ শেঠজির পাশেই এসে বসেছে। আর শুধু উমিচাঁদই নয়, সবাই এসেছে। এসেছে মনসুর আলী মেহের মোহরার, এসেছে মেহেদী নেসার, এসেছে মীর দাউদ, মীর কাসিম, ইয়ালুথুব খাঁ, দুর্লভরাম, রেজা আলী, নন্দকুমার। ফিরিঙ্গিতে দলে এসেছে ওয়াটসন, ড্রেক, কিলপ্যাট্রিক, ওয়াটস, মুন্সী নবকৃষ্ণ। কে আসেনি? বিকেলবেলা যখন উমিচাঁদ টাকার জন্য ছটফট করছিল, তখন জগৎ শেঠজি সান্ত্বনা দিয়েছিলেন, আপনি অত ভাবছেন কেন? আপনার সঙ্গে যখন চুক্তি হয়েইছে, তখন তা ফিরিঙ্গিরা মানবেই। উমিচাঁদের তবু যেন ভয় যায়নি। বলেছিল, আমার আর কাউকে বিশ্বাস নেই জগৎ শেঠজি। জগৎ শেঠজি বলেছিলেন, কিন্তু আপনি কি নবাবের বিশ্বাস রেখেছিলেন উমিচাঁদ সাহেব? এই কথার কোনো উত্তরই দেয়নি উমিচাঁদ। জগৎ শেঠজি জিজ্ঞেস করেছিলেন, ক্লাইভ সাহেব কোথায়? চেহেল সুতনের মালখানায় গেছে। তা আপনি সঙ্গে গেলেন না কেন? আমাকে সঙ্গে নিলে না। সঙ্গে গেল মুন্সী নবকৃষ্ণ। তারপর? তারপর আর কি? তারপর থেকে তো আমার সঙ্গে দেখাই করছে না সাহেব। আর তারপর তো আপনার সঙ্গে এখানে এলুম। এখানে এসেও তো সাহেব ব্যস্ত। মনসুর আলী কাগজে লেখা নামগুলো একে একে পড়ছে, আর মির্জাফর সাহেব এক একজনকে নজরানা দিচ্ছে।
গুলশান বেগম। বশির মিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একপাশে। মনসুর আলী মেহেরও দাঁড়িয়েছিল। মির্জাফর আলী মসনদের ওপর বসে আছে। নিজামত সরকারের আমলা উমরাহ সবাই হাজির। সারা মুর্শিদাবাদের লোক আজ শহর গ্রাম জনপদ ছেটিয়ে এসে চেহেল সুতুনের রাম দরবারে হাজির হয়েছে। সবাই ভেতরে ঢুকতে পায়নি, সবাইকে ঢুকতেও দেয়া হয়নি। সকাল থেকেই করিরিয়ান, চৌধুরিয়ান, জমিদারনার হাজির ছিল। মহারাজা কৃষ্ণচন্দ্র সামনে বসেছিলেন। গুলশান বেগমের নাম উঠতেই পেছনের খিড়কির দরজা খুলে এসে হাজির হলো একজন, সঙ্গে একটা বাঁদি। মির্জাফর খাঁ বললেন, এসব আপনার হুজুর, আপনি নিন। সমস্ত বন্দোবস্ত আগে থেকেই ঠিক করা ছিল। হারেমের খোঁজা সর্দার পিরালিকে আগে থেকেই হুকুম দেয়া ছিল। মতিঝিল থেকে আনিয়ে নিয়ে এসে গুনে গুনে রেখে দিয়েছিল চেহেল সুতুনে। সমস্ত বেগমরা সকাল থেকেই সাজতে গুজতে শুরু করেছিল। চোখে সুরমা দিয়েছিল, বুকে বুটিদার কাঁচুলি পড়েছিল, নখে মেহেন্দি রং লাগিয়েছিল। ঘাগরা, চলি, ওড়নি কিছুই বাদ যায়নি। পেশমন বেগম। আজ আর কারোর কোনো অভিযোগ নেই। অবশ্য অভিযোগ ছিলও না কোনো দিন। নবাব হারেমের অভিযোগ থাকতেও নেই কারোর। তারপর আরেকজন। নহবত মঞ্জিলে এতক্ষণ মিয়া কি মল্লার বাজাচ্ছিল ইনসাম মিয়া। ছোটে সাগরে প্রাণপণে তপলায় চাটি দিয়ে চলেছিল। তক্কি বেগম। সত্যি ভাটার পর জোয়ার এসেছে, আবার ভাটা আসবে, তারপর আবার জোয়ার। শতাব্দীর পর শতাব্দী এমনি করেই কেটে যাবে। জন্ম থেকেই যে জীবন শুরু হয়, মৃত্যুতেই তার পূর্ণচ্ছেদ পড়বে। কিন্তু মানুষের পৃথিবীর বুঝি মৃত্যু নেই, তাই আবার জন্ম হয়, আবার মৃত্যু আসে। জন্ম জন্মান্তরের জীবন, তাই অশেষ। আর শেষের দিকেই তার গতি। কিন্তু সে অশেষ যাত্রা, আর সেই অশেষ যাত্রার যে পথিক, তার মনে শঙ্কা নেই, বিকার নেই, অনুতাপ নেই। সে শুধু বলেই চলেছে, তুমি তাকে সুখী করো ঈশ্বর। সে যেন মুর্শিদাবাদের পাপ আর পঙ্কিলতা থেকে অনেক দূরে চলে যেতে পারে। অনেক দূরে গিয়ে যেন সে শান্তি পায়। সে যেন সুখ পায়, সংসার পায়, স্বামী পায়, সন্তান পায়। মরিয়ম বেগম। হঠাৎই সব কিছু ওলট পালট হয়ে গেল। মনসুর আলী মেহের সাহেবের নাম ধরে ডাকলে। মির্জাফর আলী সাহেব চুপ করে অপেক্ষা করতে লাগলো, কিন্তু কেউ এলো না। এ ওর মুখ চাচাই করতে লাগলো। 11 জন বেগম এসে সার বেঁধে দাঁড়িয়ে গেছে। মির্জাফর সাহেব অস্থির হয়ে পেছন দিকে চাইতে লাগলো। মিরন কোথায়? মিরন? মির্দাউদ সাহেব চাইলে একবার মীর কাসিম সাহেবের দিকে, মেহেদীনেসার সাহেব চাইলে রেজা আলীর দিকে, কিন্তু সবাই বোবা। মরিয়ম বেগম। নহবত মঞ্জিলে ছোটে সাগরে হঠাৎ বলে উঠল, চাচা। ইনসাফ মিয়া তখন মিয়া কি মল্লারের নিখাতে গিয়ে সবে ঠেকেছে। সুরটা থামিয়ে ছোটে সাগরেদের দিকে চাইলে। ছোটে সাগরেদ বললে, চাচা, মরিয়ম বেগম সাহেব আর পাত্তা মিলছে না। মির্জাফর আলীর মাথায় যেন তখন বজ্রাঘাত হয়েছে। খোঁজা সর্দার পিরালির দিকে একবার চাইলে। বরকত আলী, নজর মোহাম্মদ, তারাও কিছু হদিশ দিতে পারলে না। ক্লাইভ সাহেব চুপ করেই বসেছিল। মির্জাফর আলী কথা দিয়েছিল, আম দরবারে মরিয়ম বেগম সাহেবাকে হাজির করা হবে। কিন্তু কোথায় কি? নবাব মির্জা মোহাম্মদের 12 জন বেগমের মধ্যে 11 জনকে পাওয়া গেল, আরেকজনকে পাওয়া গেল না। কোথায় গেল সে? মরিয়ম বেগম, মরিয়ম বেগম। মুর্শিদাবাদ থেকে অনেক দূরে মিরনের বজরাটা তখন আরও জোরে ছুটে চলেছে, আরও বেগে। এতক্ষণ 6টা বজরা বেগমদের নিয়ে বোধহয় ভগবান গোলার দিকে পৌঁছে গেছে। জোরসে চালাও মাঝি, জোরসে চালাও। কিন্তু অশেষ যাত্রার পথিক তখন এক মনে প্রার্থনা করে চলেছে, তুমি তাকে সুখী করো ঈশ্বর। সে যেন মুর্শিদাবাদের পাপ আর পঙ্কিলতা থেকে অনেক দূরে চলে যেতে পারে। অনেক দূরে গিয়ে সে যেন শান্তি পায়, সে যেন সুখ পায়, সংসার পায়, স্বামী পায়, সন্তান পায়। চেহেল সুতুনে রাম দরবারে মির্জাফর সাহেব তখন শেষবারের মতো আবার ডাকলে, মরিয়ম বেগম।